প্যাথোলজিস্ট কারা আর প্যাথোলজির শ্রেণীবিভাগ এটা তোমাদের বলেছিলাম। এখন হচ্ছে রোগ কি। রোগ হচ্ছে এটা তুমিও শোনো আর কি, শুনলে তোমারও লাভ হবে। রোগ হচ্ছে এরকম যে মানবদেহের কোনো অংশের বা পুরো অংশের কার্যকলাপ যদি কোনো কারণে বা যে অবস্থার কারণে বন্ধ হয়ে যায়। মনে করো আমি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারছি না, আমার বুকের ভিতরে হয়তো কোনো ইনফেকশন হয়েছে, অথবা লাংসে পানি জমেছে, অথবা আমার অ্যাজমা রোগ আছে, আমি কোনো শ্বাস প্রশ্বাস নিতে পারছি না। এই যে অবস্থাটা, এই অবস্থাটা হচ্ছে রোগ। মানে মানুষের দৈনন্দিন যে কাজ করে মানুষ, বা মানুষের দৈনন্দিন যে জীবনের প্রক্রিয়া, এই প্রক্রিয়া যারা ব্যাহত করে। আমি হাঁটতেছি, আমার পড়ে যে পা মচকে গেল, আমি হাঁটতে পারছি না, এই মচকানোটাই হচ্ছে একটা রোগ। বোঝা গেল কিনা? আমার নর্মাল যে কাজকর্ম আমি করি, নর্মাল যে কাজকর্ম আমার করার কথা, নর্মালি আমার যে কাজকর্ম যেভাবে হয় বা হওয়ার কথা, যে প্রক্রিয়ায় বা যে অবস্থায় এইটা পরিবর্তন হয়। তুমি স্বাভাবিকভাবে মনে করো ঘুমের থেকে উঠে সমস্ত কাজকর্ম তুমি করতেছো, কিন্তু তুমি একদিন কাজ করতে পারতেছো না, তোমার মাজা পিঠ প্রচন্ড ব্যথা, তুমি উঠে দাঁড়াতে পারতেছো না, এটা হচ্ছে রোগ। যে অবস্থায় বা যে অবস্থার জন্যে মানুষের দৈনন্দিন শরীরের কোনো অংশের কাজ ব্যাঘাত হয়। বুঝা গেল? কোনো অংশের কাজ, যেমন একটা লোক চোখ দিয়ে দেখছে, চোখ দিয়ে তো দেখি আমরা, তাই না? চোখ দিয়ে তাকাই, চোখ দিয়ে দেখি, কোনো কারণে সে দেখতে পাচ্ছে না। এই যে কারণে ওই লোকটা দেখতে পাচ্ছে না, সেটা হচ্ছে রোগ। বুঝা গেল কিনা? তার মানে আমরা প্রতিদিন বা প্রতিনিয়ত যে কাজকর্মগুলো করব, নর্মাল যে কাজকর্মগুলো আমরা করব, আমাদের কাজ করার কথা যা, এগুলো আমরা করি শারীরিকভাবে, অন্যভাবে না, কিন্তু শারীরিকভাবে যে কাজকর্মগুলো আমরা করি, সেই কাজকর্ম যদি কোনো কারণে ব্যাহত হয়, সেই কাজকর্ম যদি কোনো কারণে ব্যত্যয় ঘটে, সেই কাজকর্ম যদি কোনো কারণে আমরা করতে না পারি, সেই কারণটাই হচ্ছে, বুঝা গেল? এই কারণটাই হচ্ছে রোগ। এখন রোগ হওয়ার বিভিন্ন কারণ আছে, রোগ হওয়ার বিভিন্ন কারণ আছে। সেই সমস্ত কারণের পরে নির্ভর করে একটা মানুষের রোগ হয়। যেমন দেখো, কতগুলো কারণ খুব গুরুত্বপূর্ণ। যেমন একটা জন্মগত একটা লোক রোগ নিয়ে আসতে পারে। সেটা কি? যেমন ক্লেপ্রেট, এখানে কাটা, গন্না কাটা বলে না, এটা কিন্তু সে জন্মগতভাবে নিয়ে আসছে, জন্মগতভাবে সে নিয়ে আসছে আর কি। সেরকম আরো কিছু কিছু জিনিস দেখা যায়, যেমন ডায়াবেটিস। বাপ মার থাকলে অনেক সময় বাচ্চার হতে পারে ডায়াবেটিস, বাপ মার থাকলে অনেক সময় সন্তানের হতে পারে। আবার অনেক সময় অ্যাজমা রোগী বা হাঁপানি রোগী বা অ্যালার্জি রোগী, এটা বাপ মার থাকলে অনেক সময় সন্তানের ভিতরে এগুলো আসতে পারে। কিন্তু সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে জন্মগতভাবে রোগ নিয়ে আসা। যেমন অনেকে এই যে আমাদের হয়, মানে গনোরিয়া হয়, গনোরিয়া মহিলা যদি গনোরিয়া আক্রান্ত কোনো মা যদি সন্তান প্রসব করে, নর্মাল সন্তান প্রসব করার সময় তার গনোরিয়াল কনজাংটিভাইটিস হইতে পারে। আর চোখে গনোরিয়া জীবাণুর কারণে কনজাংটিভাইটিস, মানে চোখ জ্বালা ফোড়া লাল, এসবগুলো হতে পারে। কিন্তু এগুলো কিন্তু জন্মগত রোগ, এগুলো কিন্তু জন্মে সে নিয়ে আইছে। মানে দেখা যাচ্ছে পিতা মাতার দেহে ছিল যে রোগ, সেই রোগ নিয়ে সে জন্মগ্রহণ করেছে। যেমন থ্যালাসেমিয়া বাবা মা থাকলে সন্তানের হওয়াটা খুবই সহজ। এই জন্যে দেখা যায় যে বাবা মা যদি কারোর থ্যালাসেমিয়া থাকে, থ্যালাসেমিয়া হচ্ছে এক ধরনের রক্তের একটা রোগ আর কি, যেখানে হেমোগ্লোবিন বারবার সেল ভেঙে যাওয়ার কারণে বারবার হেমোগ্লোবিনটা বাইরে চলে আসে। সেটা হচ্ছে থ্যালাসেমিয়া, মানে পরিপুষ্ট সেল পায় না। একটা সেল যখন ম্যাচিউর হবে সেই সময় ভেঙে যাচ্ছে, ভেঙে গেলেও হেমোগ্লোবিনটা বাইরে বেরিয়ে আসতেছে আর কি, সেলটা পুষ্ট হচ্ছে না।
এটা হচ্ছে থ্যালাসিমিয়া। থ্যালাসিমিয়া রক্তের একটা রোগ, রক্ত গঠিত একটা রোগ। এটা দেখা যাচ্ছে বাবার আছে, মার আছে, তাদের সন্তানের হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। এই জন্যে জন্মের আগে, এই বিয়ের আগে ছেলে মেয়ে উভয়ে থ্যালাসিমিয়া রোগ আছে কিনা এটা পরীক্ষা করে নেওয়া যায়। পরীক্ষা নিয়ে হিমোগ্লোবিন ইলেকট্রোপ্রোসিস একটা পরীক্ষা আছে, এই পরীক্ষার মাধ্যমে বাচ্চাদের থ্যালাসিমিয়া হয়েছে কিনা সেগুলো পরীক্ষা করা যায়। আবার বড়দেরও থ্যালাসিমিয়া পরীক্ষা করার ব্যবস্থা আছে। এগুলো করে বিয়ে দেওয়া উচিত, কারণ বলা হয়েছে যে বাবা মার যদি থ্যালাসিমিয়া থাকে তাহলে সন্তানের থ্যালাসিমিয়া হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এই জন্য একটা কাজ আছে আর কি, অনেক সময় যে ওই ধরো আমার একটা প্রথম বাচ্চা হয়েছে, সে বাচ্চাটা থ্যালাসিমিয়া, তাহলে পরবর্তী আমি একটা বাচ্চা নেব, থ্যালাসিমিয়া একটা হচ্ছে সাপারার হতে পারে, আরটা হচ্ছে ক্যারিয়ার হতে পারে। সাপারার মানে কারা? যারা ভুগতেছে, রোগ নিয়ে জন্মেছে, থ্যালাসিমিয়া নিয়ে জন্মেছে এবং থ্যালাসিমিয়া রোগে সে ভুগতেছে। দেখা যাচ্ছে যে 1 বছর বয়স বা 2 বছর বয়স একটা বাচ্চার গায়ে কোনো রক্ত থাকতেছে না, সে উঠে বসতে পারছে না, দাঁড়াতে পারতেছে না, পড়ে যাচ্ছে। অন্য অন্য 5টা স্বাভাবিক বাচ্চার মতো সে আমার ঘরে দিয়ে চলতে পারছে না। তখন দেখা যাচ্ছে তার চোখ টানি ধরে দেখলে যে তার গায়ে রক্ত খুব কম। তখন তোমার মনে এইটা থ্যালাসিমিয়া হওয়ার সম্ভাবনা বেশি, এরকম চিন্তা ভাবনা করা লাগবে। এবং হিমোগ্লোবিন ইলেকট্রোপ্রোসিস পরীক্ষা আছে, সে পরীক্ষা করার মাধ্যমে এটা জানা সম্ভব। তাহলে সে যদি ভোগে, রোগে ভোগে, ওইটা হচ্ছে রোগাক্রান্ত। কথা বুঝে গেছে? ওইটা হচ্ছে রোগাক্রান্ত, মানুষের রোগে ভুগতেছে। আর একটা হচ্ছে ক্যারিয়ার স্টেজ, সে রোগে ভুগতেছে না কিন্তু থ্যালাসিমিয়ার জীবাণু, সে থ্যালাসিমিয়া রোগের ক্রাইটেরিয়া সে বহন করে নিয়ে যাচ্ছে। কিন্তু হয়, এটা হতে পারে, হতে পারে এবং হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্যে হয় সাপারার হবে, না হলে ক্যারিয়ার হবে। ক্যারিয়ার যারা হয় তাদের কিন্তু কোনো অসুবিধে হয় না, তারা ওই রোগটাকে ক্যারি করছে। জীবাণু রোগের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াকে সে বহন করে যাচ্ছে একের পর এক, কিন্তু সে নিজে কোনো সাপারার হচ্ছে না, নিজে কোনো ভুগতেছে না। কারণ থ্যালাসিমিয়া রোগীর তো রক্ত দিতে হয়, বিভিন্ন ওষুধপত্র বেরিয়েছে এখন, বিভিন্ন ওষুধপত্র দেয় যাতে আয়রনটা না বাড়ে। কারণ রক্তে আয়রনের পরিমাণ বেড়ে গেলে আমাদের লিভার স্প্লিনে রক্তের আয়রনের পরিমাণ বেশি হয়ে যায়, তখন বিভিন্ন রকমের রোগ ব্যাধি সৃষ্টি হয়। এমন কোন ফল আছে মানে যে ফলটা খেয়ে মানে দুজনে একই রোগে অসুস্থ হয়ে পড়তে পারে? না না, এরকম আমার জানা নেই আর কি, যে এক ফল খেয়ে স্বামী স্ত্রী উভয়ই অসুস্থ হয়ে পড়ছে। না, স্বামী স্ত্রী না, দুটো সন্তান, তাদের দুটো সন্তান একই রোগে মারা গেছে, যে আপনার এই বছরই ভিতরে মারা গেছে। না, সেটা হয়তো কোনো কারণ আছে যেটা পরীক্ষা নিরীক্ষা করা হয়নি আর কি। এটা ফলের কোনো দোষ না। দেখা যাচ্ছে যে কিডনিটার সমস্যা হলে তো রেনাল ফেলিওর হবে। রেনাল ফেলিওর হলে সেটা ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে ধরে ফেলে দেবে রেনাল ফেলিওর কিনা। না, কেন হতে পারবে না? একই রোগ হতে পারে না? একটা বাচ্চা যদি রেনাল ফেলিওর হয় বা ক্রনিক প্যারেনকাইমাল ডিজিজ অফ দ্য কিডনি, এটা যদি হয়, 22 বছর আর আপনার 24 বছর, দুটো বাচ্চা, মানে 22 বছর একজনের বয়স, একজন 24, হতে পারে। কেন হতে পারবে না? কিডনির রোগ যে কোনো বয়সে যে কোনো রোগের লোকের হতে পারে আর কি। এটা হতে যাই হোক, আমি যেটা তোমার জন্মগত কথা বলছিলাম, বংশগত কনজেনিটাল একটা ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে এইভাবে, যেমন ডায়াবেটিস রোগ, হাঁপানি রোগ, অনেক সময় প্রেশারও বংশগতভাবে আসতে পারে। দেখা যাচ্ছে বাবা মার প্রেশার ছিল, সন্তানের প্রেশার হচ্ছে আর কি, এটা অনেক সময় হতে পারে আর কি। থ্যালাসিমিয়া রোগ হতে পারে। তারপরে ক্লেফ প্লেট, এটা গন্না কাটা বলে, এটা তো জন্মগতভাবেই নিয়ে আসে আর কি। এটা জন্মগতভাবে একটা ক্রাইটেরিয়া আর কি। আর হচ্ছে পুষ্টির অভাব। পুষ্টির অভাব মানে কি? পুষ্টির অভাব মানে কি? পুষ্টি মানে দৈনন্দিন একটা লোকের যে ব্যালেন্স ডায়েটের দরকার। ব্যালেন্স ডায়েট মানে তার মধ্যে সুষম পরিমাণ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার, এই যে 6টা ভিটামিন আছে না সুষম খাদ্যের জন্য, যে এই ভিটামিনগুলো, এই খাবারগুলো সব কন্টেন করে, ক্যারি করে, তারা সুষম খাদ্যের অধিকারী হয়, তাদের রোগ ব্যাধির পরিমাণ কম হয়। তার মানে একটা লোক যদি পুষ্টিহীনতায় ভোগে, যেমন কোয়াশিওরকা ম্যারাসমাস ডিজিজ আছে,
প্রোটিনের অভাবে হয়, কার্বোহাইড্রেটের অভাবে হয়, কোয়াশিওরকার ম্যারাসমাস রোগ। এখন আর হয় না, এখন দেখা যায় না। এখন দেখা যায় না কেন বলো দিন? সচেতন এখন তো এখন মানুষ সচেতন। একটা বাচ্চা পেটের মধ্যে আসলে তখন খাদ্য খাবারের দিকে সবাই নজর দেয়। কালকে একজন আমাকে ফোন করে বলছে যে স্যার আমার বোর পেটে বাচ্চা, আমি একটা মাদার হরলিক্স খাবো, খাওয়ানো যাবে? তাহলে এই যে মানুষগুলো এই সচেতনতা বাড়ছে, বাড়ার কারণে এখন তাদের এই ধরনের পুষ্টিহীনতা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই সমস্ত প্রয়োজনীয় উপাদানের পরিমাণও কম পাওয়া যায় আর কি। তাতে দেখা যাচ্ছে যে পুষ্টিহীনতাতে যে রোগগুলো হয় সে রোগগুলো আর সাধারণত হয় না। এখন আর হয় না তা না, একেবারে যেমন ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকার একটা দেশ ইথিওপিয়া, সেখানে তো সবচেয়ে গরিব দেশ, যেন বাচ্চার খাতে না খাতে পেয়ে চামড়া গাছ সঙ্গে সব লেগে গেছে, যে পেপারে ছবি দিছিল, জাতিসংঘের থেকে ছবি দিছিল আর কি। যে কারণে এখন যে হয় না তা না, তবে আমাদের দেশের প্রেক্ষাপট ইথিওপিয়ার প্রেক্ষাপটের মধ্যে এক না। আমাদের দেশে এগুলো সাধারণত পুষ্টিসার খুব কম হয়। আবার দেখা যাচ্ছে এর মধ্যে আবার আছে যে রাতকানা রোগ, নাইট ব্লাইন্ডনেস, এটা খাদ্যের অভাবে হয়, তাই না? ভিটামিন এর অভাবে হয় নাইট ব্লাইন্ডনেস, রিকেট, বেরি, এগুলো ক্যালসিয়াম, ভিটামিন B1 এদের অভাবে হয়। এগুলো এক একটা পুষ্টির অভাবে এক একটা রোগের কথা বলা হচ্ছে। তারপরে বাহ্যিক কারণ হচ্ছে, এটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে ফিজিক্যাল মানে দেখা যাচ্ছে যে নানা পদার্থ বেশি মাত্রায় প্রয়োগের ফলে রোগ হয়। বেশি তাপ লাগলে হার্ট স্ট্রোক হয়, বেশি ঠান্ডা লাগলে সর্দি কাশি হয়। এই যে হিট স্ট্রোক হয় না, এই যে সেদিন দেখা গেল যে প্রচুর তাপে হিট স্ট্রোক হয়ে কতজন লোকজন মারা গেছে আর কি। এগুলো বাহ্যিক কারণ, অত্যাধিক তাপে। আবার একটা লোক অত্যাধিক ঠান্ডা লাগাইছে, তার সর্দি কাশি হতে পারে। আবার দেখো অনেক সময় দেখা যায় যে ফ্রিজের ঠান্ডা পানি খায় মানুষ, হেঁটে এসে পর ফ্রিজের ঠান্ডা পানি খেয়ে গলায় আর শব্দ হচ্ছে না, গলা বন্ধ হয়ে যাচ্ছে, গলা দিয়ে আর কোনো শব্দ বেরোচ্ছে না, ঠান্ডা লেগেছে, ভোকাল কর্ড একদম মানে সোয়েলিং হয়ে গেছে, ফুলে গেছে, শব্দই বেরোচ্ছে না। তখন আবার ওষুধপত্র খেতে হয়, অ্যান্টিবায়োটিক দিতে হয়, সর্দির ওষুধপত্র দিতে হয়, গরম পানির সেক দিতে হয়, গরম পানি গড়গড়া করতে হয়, তারপরে আস্তে আস্তে ওইটা কমে যায়। এগুলো বাহ্যিক কারণে এই সমস্তগুলো হয়। তারপরে রাসায়নিক কারণে, যেমন বিভিন্ন রকমের রাসায়নিক কারণ হচ্ছে যেগুলো, যেমন এখন ওই ফরমালিন দিয়ে পাকায় না, মাছেও ফরমালিন, তরমুজি ফরমালিন, আপেলে ফরমালিন, আঙুরি ফরমালিন, আমে ফরমালিন। তাহলে এই সময় তো খালি বিভিন্ন ক্যান্সার, লিভারের অসুখ, কিডনির অসুখ, এসবগুলো হয়, এগুলো রাসায়নিক কারণ। তুমি দেখো জমিতে আজকে বেগুনে এন্ডিন দিচ্ছে, কালকে সেই বেগুন তুলে এনে তোমার কাছে বিক্রি করতেছে। আবার করলা, ঝিঙে, পটল, উচ্ছে সবটাতে এন্ডিন স্প্রে করতেছে। এন্ডিন স্প্রে না করলে সেগুলো ভালো থাকতেছে না, পোকায় কেটে যাচ্ছে। ওরা তো চাইবে যে আমাদের ফসলটা ভালো করে আমি যেন বিক্রি করতে পারি। তোমার কি হলো না হইলো, তোমার বাচ্চার কি হলো না হইলো তা দেখো। এই জন্যে একটা কথা বলা আছে যে শাকসবজি রান্না করার আগে অনেকক্ষণ পানিতে ভিজায় রাখতে হবে। শাকসবজি রান্না করার নিয়ম আছে, কিন্তু শাক কিন্তু কেটে ধোয়ার নিয়ম না, আগে ধুয়ে নিয়ে তারপরে কাটতে হবে। যেমন পুঁই শাক কাটিয়ে ধুতে হবে, এটা কিন্তু নিয়ম না। নিয়ম হচ্ছে আগে পুঁই শাক ভালো করে ধুয়ে নিতে হবে জলে, যাতে কোনো ময়লা মাটি কাদা ওই যে এন্ডিন ফেন্ডিন থাকে এই সমস্তগুলো অনেকটা ওয়াশ আউট হয়ে যায়। তারপরে তুমি সবজিটা কাটবা। সবজি কাটার পরে ধোয়ার কোনো নিয়ম না, তাহলে পুষ্টিগুণ অনেকটা কম হয়ে যায়, এটা বলা হয় আর কি। যে কারণে আমরা রাসায়নিক জিনিসপত্র দিয়ে যে খাবার দাবারগুলো, আঙুরের কথা, আপেলের কথা কি বলা হয়েছে যে খাওয়ার আগে আধা ঘন্টা ভিজায় রাখতে হবে পানিতে,
তারপরে মুছে নিয়ে আপেল আঙুর এইগুলো খেতে হবে। আঙুরি আপেলে তো ডাইরেক্ট বীজ স্প্রে করে, একদম মানে এরকম করে ইলেকট্রিক্যাল মেশিন আছে, সেই মেশিন দিয়ে গাছে সমস্ত ফলে স্প্রে করে যাতে কোনো পোকা না লাগে। তারপরে আঙুর যেগুলো মাঝে একটা ভিডিওতে আমি দেখছি আর কি ইউটিউবে, আঙুর বাগানে আঙুর এরকম ঝুলে রয়েছে, একটা মগের মধ্যে এন্ডিনগুলা কেমিক্যাল রয়েছে, মগটা ধরে ধরে ওই সুপাই দিয়ে যাচ্ছে, ফলটা এরকম করা আছে, মগ এরকম, মানে ডাইরেক্ট এন্ডিন দেওয়ার মতো আর কি এগুলো করতেছে আর কি। তাহলে আমরা এগুলো খাচ্ছি, এই জন্য এগুলোর ফলে কারণ থেকে আমাদের রাসায়নিক কারণে বিভিন্ন রোগব্যাধি হতে পারে। তাহলে একটা গেল পুষ্টিহীনতা, একটা গেল কনজেনিটাল, একটা গেল রাসায়নিক, একটা হচ্ছে বাহ্যিক কারণ, তারপর হচ্ছে ইনফেকশন। ইনফেকশনের জন্য বিভিন্ন রোগব্যাধি হতে পারে, যেমন স্টাফিলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস, মেনিনজোকক্কাস, নাইসেরিয়া গনোরি, এইগুলো সব জীবাণু আর কি। সালমোনেলা টাইফি, তারপরে শিগেলোসিস, শিগেলা যেমন রক্ত আমাশা করে। ম্যালেরিয়ার জীবাণু আছে প্লাজমোডিয়াম, বিভিন্ন ভ্যারাইটি আছে, প্লাজমোডিয়াম ওভেল, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপার, এসবগুলো সব রোগব্যাধি তৈরি করে। আর প্রোটোজোয়া, ভাইরাস, ফাঙ্গাস, এগুলো তো আছেই। ফাঙ্গাল ইনফেকশন কি? ফাঙ্গাল ইনফেকশন যেমন দাঁত হয়েছে, এটা ফাঙ্গাল ইনফেকশন না? আবার ভাইরাসের জন্য কত রোগ হচ্ছে, করোনা ভাইরাস থেকে তুমি শুরু করো, করোনা ভাইরাস, ডেঙ্গু, সব তো ভাইরাল রোগ, তাই না? এডিস মশার থেকে হচ্ছে। করোনা ভাইরাস তো একেবারে চষি দিয়ে গেল, মানে যা করার তা তো করেই দিয়ে গেল। তাহলে এগুলো সবই একটা একটা করে কারণ। এই কারণগুলোর জন্যে আমাদের শরীরে বিভিন্ন রোগ ব্যাধি হয়। আরও কিছু কিছু কারণ আছে, যেমন সাইকোলজিক্যাল এইগুলো হচ্ছে, যেমন মনের পরে অনেক চাপ থাকে, মাথার পরে অনেক চাপ থাকে। তাছাড়া কেউ গাঁজা মদ সেবন করে, বিড়ি সিগারেট খায়, সেখান থেকে বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে। অনিদ্রা, পেপটিক আলসার, অনেক যারা ধূমপান করে তাদের আলসারের পরিমাণটা অনেকটা বেশি হয়, পাকস্থলীতে অনেকটা আলসারের পরিমাণ বেশি হয়। এসবগুলো সব ক্ষতি, মানে সাইকোলজিক্যাল ব্যাপার। তারপরে সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক যে রোগের কারণ, সে কারণগুলো শুধু গাঁজা মদ সেবন করা না। এটা দেখা যাচ্ছে যে তুমি একটা খারাপ সঙ্গে যদি মেশো, তাহলে তুমিও কিন্তু আস্তে আস্তে সেই জিনিসের ক্রাইটেরিয়া বহন করবো। ওই মনোবিজ্ঞানীরা এই যে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো বলতেছে আর কি, এগুলো সব এই নিয়মেই বলতেছে যে তোমরা 5টা খারাপ ছেলের মধ্যে যদি একটা ভালো ছেলে মেশে, তাহলে সে কি হবে? আর 5টা ভালো ছেলের মধ্যে যদি একটা খারাপ ছেলে মেশে, সে কিন্তু ভালো হয়ে যাবে। তাহলে মনস্তাত্ত্বিক কিছু কিছু ব্যাখ্যা আছে। যারা নেশা ভাঙ করে, গাঁজা মদ খায়, এই সমস্ত কারণে, বা অধিক ধূমপান করে, এই সমস্ত কারণে অনেক রোগ ব্যাধিটাদি হতে পারে। তাহলে আমরা কতগুলো প্যাথোলজি পড়তে এসে কতগুলো জিনিস জানলাম। জন্মগতভাবে রোগ হতে পারে, বাহ্যিক কারণ হতে পারে, পুষ্টির অভাবে হতে পারে, কেমিক্যালের অভাবে হতে পারে, বা রাসায়নিকের অভাবে হতে পারে, আবার সাইকোলজিক্যাল এই সমস্ত হতে পারে আর কি। এগুলো আমাদের একটু সব মাঝে মাঝে একটু মনে রাখতে হবে। তবে একটা কথা কি, যে সুস্থ দেহ বা সুস্থ মন নিরোগ রোগের উপাদান। সুস্থ শরীর এবং সুস্থ মন নিরোগ রোগের উপাদান। যদি বলো কেন, একটা মানুষ ভালো থাকবে, সে যদি দুশ্চিন্তাগ্রস্ত না হয়, সে যদি চলাফেরায় ভালো হয়, তার যদি খাওয়া দাওয়া ঠিক মতো থাকে, তার যদি চাকরি বাকরি বা কাজকর্ম ঠিক মতো হয়, তাহলে দেখবা যে সে কিন্তু পরিপূর্ণভাবে একটা সফল মানুষ। কিন্তু দুশ্চিন্তা, দুর্ভাবনা, দুরবস্থার থেকে বিভিন্ন অসুখ বিসুখের সৃষ্টি হতে পারে আর কি। সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খেয়াল করতে হবে আর কি। নিরোগ কারা? যাদের শরীরে কোনো রোগ নেই। একটা 10 বছরের বাচ্চা
বা একটা 8 বছরের বাচ্চা বা একটা 5 বছরের বাচ্চা সাধারণত কিন্তু তাদের কোনো রোগ হয় এটা আমরা ধরতে পারি না। হয় না তাও না, 5 বছরের একটা বাচ্চার নিউমোনিয়া হলো, 5 বছর একটা ছেলের টাইফয়েড হলো, 5 বছর একটা ছেলের ডায়রিয়া হলো, তাহলে আমরা যদি এগুলো খেয়াল করি বা খেয়ালে রাখি তাহলে কিন্তু এইগুলো হওয়ার সম্ভাবনা কম থাকবে। একটা বাচ্চার পাতলা পায়খানা কেন হবে? একটা পাতলা পায়খানা হওয়ার কারণ হচ্ছে তার বাইরের খাবার খেতে দেওয়া। বাইরের থেকে তো সিংড়া খাইছে, চপ খেয়েছে, ভাজা খেয়েছে, ঠিক আছে, এসবগুলো খেয়েছে, তার পাতলা পায়খানা হতে পারে। খাবার দাবার নোংরা, বাসি পচা খাবার, যদিও এখন এসবগুলো কেউ রাখে না। আগেকার যুগে গ্রাম বাংলার লোকজন রাতের বেলা রান্না করে রাতে খেত, আবার জল দিয়ে রাখতো পান্তা করে সকালে খেত। কারণ এখন কিন্তু এসবগুলো হয় না, রাতের খাবার রাতে হয়ে যায়। এখন বেশিরভাগ ফ্যামিলিতে রাতে ভাত টাত খাই না, রাতে দেখা যাচ্ছে রুটি খায়। সবাই ডায়াবেটিসের ভয় করে, সবাই প্রেশারের ভয় করে, রুটি খায়, কেউ মুড়ি খায়, কেউ খই খায়, কেউ ভাত খায়। এরকম বিভিন্ন ক্যাটাগরির লোকজন আছে আর কি। এগুলোর মোটামুটি প্যাথোলজিক্যাল রোগ ব্যাধি হওয়ার পিছনে এই সমস্ত কারণগুলো দায়ী থাকবে। আর একটা কথা মনে রাখতে হবে আর কি, একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা ইচ্ছা করলে ভালো থাকতে পারি। যদিও সবাই বলে যে স্যার আপনি বলতেন আপনার কথা, সবাই তো এরকম না। মনে করো আজকের দিনে বৃষ্টি হচ্ছে, তাহলে যে লোকটা ডেলি লেবার খাটে, প্রতিদিন যে কাজ করে খায়, তার আজকে সংসার চলবে? আজকে তো সে কাজ করতে পারলো না বর্ষার জন্য চলতো, তাহলে জমানো পয়সার থেকে তার ভেঙে ভেঙে খেতে হবে। এইগুলো আমাদের সাধারণত রোগ ব্যাধি হওয়ার, তাহলে রোগের বিস্তার লাভ করেও কিন্তু এই সমস্ত কারণগুলোতে। রোগ ছড়ায় যারা বা রোগাক্রান্ত হয় যে সমস্ত কারণে, সেই সমস্ত কারণগুলোতে আবার রোগ ছড়াতে পারে। যেমন চিকেন পক্স যে একজনের হয়, তার থেকে কিন্তু আরেকজনের বাড়ির সবার হতে পারে মানে হয়ই আর কি। মার হলে সাবালের হয়, ছেলের হলে ভাইয়ের হয়, আরেক ভাইয়ের হয়, বোনের হলে মার হয়। যারা তাদের পরিচর্যা করে তাদের সবাই এরকম হতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে ভাইরাল কনজাংটিভাইটিস। এটা এখনকার যুগে এগুলো অনেক কমে গেছে আর কি। ভাইরাল কনজাংটিভাইটিস এখন অনেক এগুলো কমে গেছে আর কি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আপনি বলেন, আমি অনুপ ডাক্তার বলছি। চেম্বারে আছি, এখন তো বৃষ্টি হচ্ছে, এখন আপনি হড্ডিতে আসবেন কি করে? আমি গেছি, কিন্তু এদিকে তো বৃষ্টি হচ্ছে। আপনি হড্ডি মানে মৌকালি হড্ডি? আপনি আসতে পারলে আমার দেখতে কোনো অসুবিধা নেই, আমার চেম্বার খোলা আছে আর কি। কারেন্ট না থাকলে জেনারেটর আছে। আপনি আমার চেম্বারে এসে আমাকে ফোন দেবেন, ফোন দিলে আমি এসে আপনাকে দেখে পরীক্ষা নিরীক্ষা যা লাগে করে দেবো। ঠিক আছে, যাও। তুমি কত দূর যাও? ওরে বাবা, ওই নদী পার হবে কি করিও? ওর যা ঢেউ, আমি পার হয়েছি, আমি তো ভয়তে আমার তো কাজ ছাড়া হয়ে যায়। তুমি কামিনীবাসী যাওয়া কি করি এখন? যাও, শিগগির যাও। তাহলে ওর ছিল মূলত প্যাথোলজি। আচ্ছা, কথা হচ্ছে যে আমরা প্যাথোলজির পরে কি তোমাদের কি মেডিসিন? এই ভিডিও চলতেছে,
ভিডিও চলতে চলুক। আজিজুল, প্যাথোলজি তো হয়ে গেল, মেডিসিন দিয়ে দিই। মেডিসিন তোমাদের কোন